নিটল টাটা মাই টিভি সংলাপে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি প্যাট্রিক ডিকস্তা। আমরা জানি যে এখন ভ্যাট সপ্তাহ চলছে এবং সেই ভ্যাট সপ্তাহের সঙ্গে আমরা উদযাপন করছি জাতীয় ভ্যাট দিবস। এবং আমাদের আজকের প্রতিপাদ্য বিষয়, আলোচনার বিষয় জাতীয় ভ্যাট দিবস। এবং এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন খুলনা কাস্টমস এক্সাইজ অ্যান্ড ভ্যাট কমিশনারেটের কমিশনার মোহাম্মদ জাকির হোসেন, আপনাকে স্বাগত। এবং আমাদের সঙ্গে রয়েছেন ঢাকার বৃহৎ করদাতা ইউনিট অতিরিক্ত কমিশনার সৈয়দ আতিকুর রহমান, আপনাকেও স্বাগত। আমি যে বিষয়টা বলছিলাম যে একটা চলমান বিষয় এখন রয়েছে, তা হচ্ছে ভ্যাট সপ্তাহ। আমরা সেই ভ্যাট সপ্তাহ সম্পর্কে প্রথমেই আমরা একটু জানতে চাই, জাকির হোসেন আপনার কাছ থেকে একটু প্রথমে জানতে চাই যে আমরা ভ্যাট সপ্তাহটা বিভিন্নভাবেই আমরা পালন করছি, প্রত্যেক বছরই এটা পালন করি। আমরা আসলে এই ভ্যাটের বিষয়টা নিয়ে মানুষের মধ্যে একটা আতঙ্ক রয়েছে, মানুষ জানতে চায় যে ভ্যাটটা কেন আমি দিব বা কি কারণে আমাকে এই ভ্যাটের আওতায় আনা হচ্ছে, যদি এই বিষয়টা একটু বলেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী। সুন্দর একটা প্রশ্ন যে ভ্যাট সম্পর্কে, মৌলিক ভ্যাট দিবস এবং ভ্যাট সম্পর্কে মানুষের পারসেপশনটা কেমন। তো ভ্যাট আপনারা জানেন যে 1991 সালে আপনার শুরু হয়, 10ই জুলাই থেকে কার্যকর হয়। তো আমরা 2010 থেকে ভ্যাট দিবস, 2011 থেকে ভ্যাট দিবস পালন করছি। সেটা প্রথম ছিল 10ই জুলাই। আপনারা জানেন যে জুন জুলাইতে বাজেট নিয়ে অনেক কাজ থাকে। তার পরবর্তীতে 2012 সালে একটা নতুন আইন হয় এবং সেই আইনটা পাশ হয় আপনার 10ই ডিসেম্বর। তো সেই 10ই ডিসেম্বরকে ধরে আমরা পরবর্তীতে 2014 দিকে ভ্যাট দিবসটা চেঞ্জ করে আপনার 10ই ডিসেম্বর পালন করা হয় এবং 10ই ডিসেম্বর থেকে 15ই ডিসেম্বর পর্যন্ত জাতীয় ভ্যাট সপ্তাহ হিসাবে পালিত হচ্ছে। এই 6 দিন ভ্যাট সপ্তাহ হিসাবে পালিত হয়। আপনারা জানেন যে দেশের উন্নতির জন্য সরকার যে বাজেটটা ব্যয় করে, সরকার পরিচালনা এবং দেশের উন্নয়নের জন্য যে বাজেট সরকার খরচ করে, এটার 3টা মাত্র সোর্স আছে। একটা সোর্স হলো সরকার যে অভ্যন্তরীণ সম্পদ, মানে যেখানে অর্থ সরকারের যে প্রাপ্ত আসে, সরকার যত টাকা পায় তার 3টা সোর্স থেকে পায়। একটা সোর্স হলো বিদেশ থেকে 2ভাবে পায়, একটা ঋণ এবং আরেকটা হলো গ্রান্ট। আপনারা জানেন এখন গ্রান্টের সময় আর নেই, গ্রান্ট সরকার খুবই কম পায়, একেবারে না পাওয়ার মতনই। সেকেন্ড থাকে ঋণ, বিদেশ থেকে এই টাকাটা সরকার পায়। সেকেন্ড যে সোর্সটা থাকে সরকার যে পরিষেবাগুলো আছে, যেমন আপনার বিদ্যুৎ বিক্রি করে টাকা পায়, গ্যাস বিক্রি করে টাকা পায়, আপনার ব্রিজের টুল দিয়ে আপনি সরকার সেবা দিয়ে বা কোনো পণ্য বিক্রি করে সেটা টাকা পায়। আর সরকারের সবচেয়ে বড় যে সোর্স ইনকামের সেটা হলো ট্যাক্স, অভ্যন্তরীণ ট্যাক্স। এই ট্যাক্সটাই সরকারের টোটাল যে আয় আছে, এই আয়ের প্রায় 86% আসে ট্যাক্স থেকে, ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট ট্যাক্স থেকে। এই ডাইরেক্ট ট্যাক্স হলো কাস্টমস এবং ভিএটি, ইনকাম ট্যাক্স হলো ইনডাইরেক্ট ট্যাক্স, সাথে ল্যান্ড ট্যাক্স বা আরও কিছু ট্যাক্স আছে, সেগুলো ইনডাইরেক্ট ট্যাক্সের মধ্যে পড়ে। তো এই ট্যাক্সগুলোর মধ্যে এনবিআর, আবার টোটাল যে ট্যাক্স আছে তার মানে মোর দেন 90% এনবিআর কালেক্ট করে। এই ট্যাক্সের মধ্যে টোটাল যে ট্যাক্স, বড় ট্যাক্স 3টা, ইনকাম ট্যাক্স, ভিএটি এবং কাস্টমস। এই ট্যাক্সের মধ্যে 60%-এর উপরে আসে ভিএটি থেকে। টোটাল গভর্নমেন্টের ট্যাক্স রেভিনিউর মধ্যে 60%-এর উপরে আসে ভিএটি থেকে। ভিএটি 2টা সোর্সে কালেক্ট হয়, একটা ইম্পোর্ট স্টেজে আর একটা হলো ডোমেস্টিক সেলসের ক্ষেত্রে। আমরা যখন কোনো পারচেস করি কনজিউমার লেভেলে, তখন ভ্যাটটা হয়। এই দুটো সোর্স থেকে টোটাল যে ট্যাক্স আসে সেটা এনবিআরের টোটাল কালেকশনের অ্যাবাউট 60%। তো এখন প্রশ্ন হলো যে ভ্যাট কেন? এই ফিগারটাই বলে আসলে ভ্যাট কেন। সরকার পরিচালনার জন্য আমরা যে ধরনের সরকার থেকে যে পরিষেবাগুলো দেওয়া হয়, যেমন আপনি স্কুল বানান, সেখানে কিন্তু সরকারের ইনভেস্টমেন্ট আছে, রিটার্ন আছে। অবশ্যই লং রানে সরকারের রিটার্ন, দেশের রিটার্ন আছে, কিন্তু সরকারের তাৎক্ষণিকভাবে ওই স্কুলে পড়ানোর বিনিময়ে টাকা পায় না। রাস্তাঘাট বানাচ্ছে, সেটা কিন্তু সরকার টাকা পায় না, ইনভেস্ট হয়। তো এই ইনভেস্টমেন্ট এবং সরকার পরিচালনার জন্য যে খরচ, এই দুটো কাজের জন্যই ভ্যাটটা ইম্পোজ করা হয় এবং এইভাবেই জনগণ থেকে ভ্যাট। আমি আরেকটা কথা বলতে চাই, ভ্যাট কিন্তু দেশের প্রত্যেকটা সিটিজেন দেয়। আমাদের দেশে যদি 16.5 কোটি মানুষ থাকে, তো এই 16.5 কোটি মানুষই কোনো না কোনোভাবে ভ্যাটে কন্ট্রিবিউশন করে, মানে রাষ্ট্র পরিচালনায় তাদের আর্থিক একটা কন্ট্রিবিউশন থাকে।
তো কাজেই ভ্যাট হলো একেবারে জনগণের ট্যাক্স। আপনার কাছে আবার আমরা আসবো। আমরা একটু সৈয়দ আতিকুর রহমান আপনার কাছ থেকে জানতে চাই যে আসলে ভ্যাট ট্যাক্স এগুলো তো মানুষের একটা মধ্যে ভীতি কাজ করে। ভীতি কোনো কোনো ক্ষেত্রে হয়তো এটা অনেক মানুষের কাছে খুব সহজ, কিন্তু অনেকের ক্ষেত্রে এটা ভীতির বিষয় যে আমি কিভাবে দিব, কোনো কঠিন বিষয় কি না, আমাকে কত কত জায়গায় যেতে হবে, অনেক ধরনের প্রশ্ন থাকে। এবং দেখা গেল যে শেষ পর্যন্ত উনি দেন না বা উনি ওইটার ধারের কাছে যান না। এই যে ভীতিটা কেন, এটা কি মানুষের কাছে কাছাকাছি নিয়ে যাওয়ার জন্য কোনো প্রক্রিয়া আপনারা করেছেন কিনা বা এটা রয়েছে কিনা, যেটা খুব মানুষের কাছাকাছি যাওয়ার সুযোগ? ধন্যবাদ আপনাকে। ভীতি ট্যাক্সের বা ভ্যাটের ক্ষেত্রে আমি বলবো যে ভ্যাটের ক্ষেত্রে ভীতির আসলে কোনো কারণ নাই। এখন আমি যদি একজন ভোক্তা হিসেবে বা আমি একজন ব্যবসায়ী হিসেবে যদি আমি ভ্যাট দিই, আমাকে আসলে ন্যূনতম আইনের যে বিষয়গুলো জানা দরকার, যে ব্যবসাটা আমি করছি এখানে আমার ভ্যাট প্রযোজ্য কিনা, হলে কি হারে প্রযোজ্য, তারপর হচ্ছে যে আমি এটা কিভাবে মানে বাস্তবায়ন করব। ন্যূনতম যদি ধারণা থাকে তাহলে, এবং এক্সপার্ট এখন মার্কেটে পাওয়া যায়, ভ্যাট এক্সপার্ট, ভ্যাট কনসালটেন্ট পাওয়া যায়, তাদের সহযোগিতা নেওয়া যায়। ইভেন আমাদের দপ্তরগুলোর যে বিভিন্ন লেভেলের স্তরের যে অফিসাররা আছে তাদের কাছে গিয়ে কিন্তু মানুষ এগুলো সম্পর্কে জানতে পারে। তো সুতরাং জানলে আপনি তখন বিষয়টা ভীতিকর না। না জানলে অনেক সময় না জানার কারণে মনে হয় যে বিষয়টা অনেক জটিল, অনেক কঠিন, আমি একবার ট্যাক্স দিলে মনে হয় আর এখান থেকে বেরিয়ে যেতে পারবো না। তো ইনকাম ট্যাক্সের সাথে ভ্যাটের পার্থক্যটা হচ্ছে যে এটা জনগণ দেয়, যেটা আমার পূর্ববর্তী বক্তা বলেছেন, সাধারণ মানুষ ভোক্তা দেয়, ব্যবসায়ী মাঝখানে সরকারের পক্ষে কাজ করেন। যেহেতু একটা জায়গায় মানুষ যায়, যে একটা রেস্টুরেন্ট ওখানে অনেক মানুষ যায়, একটা শপ অনেক মানুষ যায়, তা সুতরাং ব্যক্তিকে আইডেন্টিফাই করা যায় না, এই জন্য একজন ব্যবসায়ীকে কিন্তু এই রেজিস্ট্রেশনটা দেওয়া হয়। ওনার কাজ হচ্ছে যে ওই যে সেবা উনি দিলেন বা পণ্য বিক্রি করলেন, ক্রেতার কাছ থেকে ভোক্তার কাছ থেকে ওইটা সংগ্রহ করে রাখা। উনি মাস শেষে হিসাব করে যে টোটাল আমার এত টাকা বিক্রি হলো, এত টাকা আমার ভ্যাট, এত টাকা আমার টাকা, ভ্যাটের টাকাটুকু উনি যোগ বিয়োগ করে ওনারটুকু উনি দিয়ে দিবেন। এখন ভীতির কিন্তু আসলে কোনো কারণ এখানে নেই। না জানার কারণে অনেক সময় সমস্যায় পড়তে হয়, কিন্তু জানার জন্য নানান রকমের পদ্ধতি আছে, যেটা আমি একটু আগেই বললাম। এইটার বড় সমস্যা আমি মনে করি যে আমাদের যে কর সংস্কৃতি, এর মধ্যে আমরা খুব একটা উন্নতি সাধন করতে পারি না। সেটা ভোক্তা হিসেবে বলেন আর ব্যবসায়ী হিসেবে বলেন আর ব্যক্তিগতভাবে বলেন, সম্ভবত পৃথিবীর সবাই চায় যে কম ট্যাক্স দিতে, এটা একটা প্রবণতা মানুষের। কিন্তু তারপরেও একজন নাগরিক হিসাবে যে দায়িত্ববোধ, সেটা আপনার সাংবিধানিক দায়িত্ববোধ, সামাজিক দায়িত্ববোধ, নৈতিক দায়িত্ববোধ, এবং আমি একজন নাগরিক হিসাবে সচেতন হিসেবে দেশের উন্নয়নের জন্য আমি দিব। কারণ একটা ভ্যাট বা ট্যাক্স দেওয়া, এটা কিন্তু একটা রিটার্ন আছে। এই রিটার্নটা মানে বোঝার বিষয় আছে যে আমি কীভাবে পাই। একটা হচ্ছে যে আপনি দেখছেন যে একটা মেট্রো রেল হচ্ছে বা একটা পদ্মা ব্রিজ হচ্ছে, আপনার দৃশ্যমান ডেভেলপমেন্ট। অদৃশ্য কিন্তু অনেক উন্নয়ন হয়, যেটা সরাসরি আমরা বুঝতে পারি না বা অনেকে বোঝার চেষ্টাও করি না। আমি যদি একটা উদাহরণ দিই, ধরেন একজন সরকারি একটা মেডিকেলে পড়বে, তার মাসে কত টাকা খরচ করতে হয়। ওই লোকটাই যদি, ওই স্টুডেন্টটা যদি একটা বেসরকারি মেডিকেলে পড়ে, তার কত লক্ষ টাকা খরচ করতে হয়। ঢাকা মেডিকেলে একটা ট্রিটমেন্ট নিতে গেলে যে পরিমাণে খরচ হয়, যে চিকিৎসাটা পাওয়া যায়, ওর চেয়ে কিন্তু খুব বেশি মানে চিকিৎসা যে অন্য জায়গায় পায় এটা আমি মনে করি না, প্রাইভেট একটা হাসপাতালে গেলে। কিন্তু সেখানে পেলেও সেই তুলনায় সে কত টাকা বা কত গুণ বেশি খরচ করতে হয়। সুতরাং গভর্নমেন্ট কিন্তু জনগণের কাছ থেকে এই টাকাগুলো নিয়ে আবার জনগণের উন্নয়নের জন্য, এটা দৃশ্যমান কল্যাণের খাতে, কল্যাণের জন্য, এই বৃদ্ধ ভাতা, মুক্তিযোদ্ধাদের ভাতা, আরও অনেক রকমের সামাজিক নিরাপত্তা বিষয়মূলক কাজ করে। তো সুতরাং আমরা যদি এই বিষয়গুলো চিন্তা করি, ভাবি, এটা আপনি যেটা বললেন সেটা একটা ব্যবসায়ীর একটা কাজ, যে আমি এত টাকা আহরণ করে আবার এটা সরকারের খাতে দিব। আমি ভোক্তা হিসেবে নিশ্চয়ই আমার একটা
একটা কাজ রয়েছে, আমি তো দিলাম টাকাটা, সেই টাকাটা যে দিলাম সেটার প্রমাণপত্র আমরা নিচ্ছি না। এখন আমরা যদি দেখি কিছু সুপার শপে হয়তো এটা একটা রিসিট পাওয়া যায়, কিন্তু অন্য জায়গাগুলোতে বিশেষ করে ধরেন মিষ্টির দোকান বা এই ধরনের জায়গায় তো আমরা দেখি না। এটা সার্ভিস সেক্টরে আমাদের কিছুটা প্রবলেম আছে, যেটা বললাম যে ট্যাক্স সংস্কৃতি। এখন এটা তো শুধু ব্যবসায়ীর দিক থেকে না, এটা কিন্তু আমি জনগণ হিসাবে আমার দিক থেকে, আমি আগেই বলেছি যে সম্ভবত আমরা ভ্যাট বা ট্যাক্স দিয়ে একটু অনাগ্রহ প্রকাশ করি। এটা আমি ভোক্তাকেই বা আমাকেই বলছি। তো আমাদের ওই বিষয়গুলো যদি আমরা মনে রাখি এবং চিন্তা করি, তাহলে কিন্তু আমাদের এই যে ট্যাক্স কালচার, এটাকে উন্নততর করার মানে করতে হবে, এর কোনো বিকল্প নেই। এখন আমি যেটা আপনি বললেন যে চালান নেওয়ার ব্যাপারে, একজন ভোক্তা যখন কিনবেন ওই যে পণ্যের মূল্য, আমি ধরে নিলাম যে আমি এক কাপ কফি কিনলাম, তো ওটার মূল্যের মধ্যে কিন্তু ভ্যাট আছে। এবং আমি ভোক্তা হিসেবে সামাজিক, এটা কি বলা যায়, এটা নিরীক্ষার মতো, সোশ্যাল অডিটিংয়ের মতো আমার দায়িত্ব হচ্ছে যে আমি টাকা দিয়ে এটা কিনেছি, আমি এটার চালানটা বুঝে নেব। এখন এটা এনশিওর করার জন্য কিন্তু এখন ইএফডিএমস চালু করেছে, যেটাকে আমরা ফিজিক্যাল ডিভাইস। এই মেশিনে কিন্তু আমাদের প্রায় ৩,৫০০ মতো এটা দেওয়া হয়েছে, এগুলো আস্তে আস্তে আরও বৃদ্ধি করবে, যে মানুষ যেন চালান বুঝে নেয়। চালান বুঝে নিলে আমি মনে করি যে একটা বড় অংশ নিশ্চিত হয় যে আমি অন্তত চালানটা বুঝে নিয়েছি। এরপর থাকতে পারে যে চালানটা ফেক অর রাইট, সেটা একটা ইস্যু, এবং ব্যবসায়ী সব দিচ্ছেন কি না সেটা আর একটা মনিটরিংয়ের ইস্যু থাকে। কিন্তু আমরা যদি একজন ক্রেতা হিসাবে বা ভোক্তা হিসেবে চালানটা বুঝে নেই এবং আমরা মাঝে মধ্যে এইটা বড় বড় খরচের ক্ষেত্রে ক্রস ম্যাচ করি, তাহলে কিন্তু এটা সোশ্যাল অডিটিং হিসেবে কাজ করবে। এবং আমি মনে করি যে ওনার ভ্যাট যিনি দিয়েছেন সেটা জমাটা নিশ্চিত হবে। আমি একটা উদাহরণ দিই। এই একজন স্বনামধন্য ব্যক্তি, উনি একটা রেস্টুরেন্টে একটা প্রোগ্রাম করেছিলেন। প্রোগ্রাম করার পর উনি বলেছিলেন যে ওনার এই ভ্যাটটা জমা হয়েছে কিনা, উনি এটা জানতে চান। তো যেহেতু একটা বড় খরচ, ভ্যাটের পরিমাণটা একটু বড়, তো আমরা কৌতূহলবশত দেখলাম যে ঘটনা সত্য, যে ওই চালানটার বিপরীতে এক্স্যাক্টলি ভ্যাটটা আসেনি। তো এই যে সোশ্যাল অডিটিং, আমরা এগুলো চাই, যেগুলো নিয়ে আমাদের ভ্যাটের দপ্তরগুলো কাজ করছে, আমাদের মূসক গোয়েন্দা আছে সেই দপ্তর কাজ করছে। যখন যেখানে আমরা এই ধরনের তথ্য পাই আপনার বিভিন্ন মাধ্যম থেকে, তাৎক্ষণিক সেগুলোতে কিন্তু কাজ করা হয়। আমরা আপনার কাছে আবার আসবো। আমরা একটু মোহাম্মদ জাকির হোসেন আপনার কাছ থেকে একটু জানতে চাই যে এখানে নিশ্চয়ই সবসময় আমরা 15% ভ্যাট দিব এমনটা না, হয়তো এটার কোনো হেরফের রয়েছে। আসলে কি হেরফের রয়েছে বা 15%ই দিতে হবে? ভ্যাটের আমাদের এখানে অনেকগুলো রেট আছে। এর মধ্যে স্ট্যান্ডার্ড রেট বলে একটা কথা আছে, আদর্শ হার। সেই আদর্শ হারটা হলো 15%। আর এর বাইরে কতগুলো সংকুচিত হার আছে, সেটা 10% আছে, 7.5% আছে, 5% আছে, 4% আছে, 3% আছে এবং 2% আছে। এটা একগুলো এক একটা আইটেমের উপর এক রকম। যেমন ধরুন আপনি সুপার শপে যান, তাহলে আপনি 5% আপনার উপর কাটবে। ব্যবসায়িক ক্ষেত্রে 5%, অধিকাংশ দোকানে গেলে আপনি 5% পাবেন। ম্যানুফ্যাকচারিং বা ব্যাক এন্ডে যেটা প্রসেসিং হয়, ওই সব ক্ষেত্রে 10%, 15% বেশি আছে। আর রিটেইলে কিছু কিছু সার্ভিসের ক্ষেত্রে আপনার 15% আছে, অধিকাংশের ক্ষেত্রে আপনার 5%। আমাদের কনজিউমার লেভেলে অধিকাংশ ক্ষেত্রে 5%-এর সাথে পরিচয়, মানে মাত্র 5% দিতে হবে কনজিউমারকে। জি 5%। অন্য অন্য যে এইগুলো বললেন আপনি 3%, 5% এবং আরো কিছু ক্ষেত্রের কথা বললেন আছে। হ্যাঁ, সেখানে এগুলো কোন কোন ক্ষেত্রে আসলে প্রযোজ্য? আপনার এটা অনেকগুলো আইটেম, তো সব আইটেম এখানে আলোচনা করলে আপনার দেখা যাবে পুরো প্রোগ্রামে লেগে যাবে। আমি যদি বলি যে আপনার ম্যানুফ্যাকচারিং যে সেক্টর আছে, ম্যানুফ্যাকচারিং সেক্টরের মধ্যে আপনি যদি ইতে যান, পেপারে যান, ব্রিক্সে যান, তো সেগুলোতে আপনার সংকুচিত রেট আছে, 10% আছে, 5% আছে। আবার আপনি রিয়েল এস্টেটে যদি যান, তাহলে সেখানে 2% আছে, 4% আছে, মানে সবচেয়ে কম রেট হলো ওইখানে। আবার আপনার কিছু সার্ভিস সেক্টর আছে, ডিফারেন্ট সার্ভিস সেক্টর, ওই সার্ভিস সেক্টরগুলোতে 10%, 5% এরকম আছে। প্রোডাক্ট টু প্রোডাক্ট ডিপেন্ড করে। অনেকে জানতে চাচ্ছেন যে বলেন যে এই যে চিকিৎসার ক্ষেত্রেও কিছু ভ্যাট দিতে হয়, সেক্ষেত্রে সেই জায়গাটা কেমন?
না, চিকিৎসার ক্ষেত্রে আসলে কোথাও ভ্যাট দিতে হয় না। ডাক্তারের ফি বলেন, আপনার হাসপাতালের যে ভর্তি ফি, সিট ভাড়া অথবা মেডিসিন, তার কোনোটাতেই হাসপাতালে আপনার দিতে হয় না। কিন্তু যদি মনে করেন একটা আপনি অ্যাপোলোতে যান, অ্যাপোলোর উপরে একটা আমার বড় ক্যান্টিন আছে, আপনি ক্যান্টিনে খেতে গেলেন, তাহলে সেখানে তো দিতে হবে। তাদের সামনে একটা কফি শপ আছে, ওই কফি খেলেন আপনি ওইখানে, তো সেই কফিটা কিন্তু হাসপাতালের অংশ না। কিন্তু হাসপাতালের রোগীকে হাসপাতাল কর্তৃপক্ষ যে খাবারটা দেবে তার উপরে কোনো ভ্যাট নেই। মানে আমাদের প্রাইমারি চিকিৎসা বলতে প্রাইমারি না, আসলে পুরো চিকিৎসা ব্যবস্থাটাই আপনার ভ্যাটের আওতামুক্ত। শুধু মেডিসিন ম্যানুফ্যাকচারিং যেখানে হয়, ওষুধটা তৈরি হয় যে ফ্যাক্টরিগুলোতে, সেই ফ্যাক্টরিগুলোর উপরে 15% ভিএটি আছে। ওই ভিএটিটা ম্যানুফ্যাকচারার লেভেলে হয়। আমরা ওষুধ যখন দোকান থেকে কিনি তখন তো এমআরপিতে কিনি, ম্যাক্সিমাম রিটেল প্রাইসে। ওই ভ্যাটটা ওই প্রাইসের ভিতরেই থাকে। আপনি যদি একটা প্যারাসিটামল কিনেন, দাম যদি 1 টাকা হয়, তাহলে 1 টাকার ভিতরে ভিএটি আছে। বাট আপনার হাসপাতালে বা ডায়াগনস্টিক সেন্টারে আলাদা করে কোনো ভিএটি নাই। তাদের ভিএটি হবে শুধু তাদের কনজিউমেবল যেসব খাবার টাবার আছে সেগুলোর উপরে, আর দ্বিতীয় কিছু কনজিউমেবল যে পারচেজ আছে সেগুলোতে উৎসকর্তনের বিষয়টা থাকতে পারে। আরেকটা বিষয় আপনার কাছ থেকে জানতে চাই যে মনে করেন যে অনেক ছোট ছোট ক্ষুদ্র দোকান রয়েছে, অনেক ছোট ব্যবসায়ী রয়েছে, আবার মাঝারি গোছেরও কিছু ব্যবসায়ী রয়েছে। অনেকে মনে করেন যে তাদের এই পণ্যটা ভ্যাটের আওতায় না এবং তারা ভ্যাট মুক্ত, তাদের আসলে ওইভাবে ভ্যাট দিতে হবে না, এরকম অনেকে মনে করেন। এর অ্যাসেসমেন্টটা করবেন কিভাবে আপনি, বা তারাই বা জানবেন কিভাবে? অনেকে তো সাজা হওয়ার পরে জানতে পারেন যে উনি ভ্যাটের আওতায় ছিলেন। জি, এটা আসলে একটু ভ্যাট আইনের একটু ক্রিটিক্যাল বিষয়ই। অনেকের মধ্যে একটা মিসকনসেপশন থাকে যে আমার প্রতিষ্ঠানটা ভ্যাট হবে কি হবে না। এইটার জন্য কতগুলো বেসিক রুল আছে। যদি একজন ব্যবসায়ী কমন সেন্স খাটান এবং বেসিক রুলটা ফলো করেন, তাহলেই উনি বুঝতে পারবেন যে আসলে তার ভ্যাট হবে কিনা। প্রথমত হলো সিটি কর্পোরেশনের ভিতরে কিনা উনি। যদি সিটি কর্পোরেশনের ভিতরে হন এবং উনি যদি মৌলিক এগ্রিকালচার প্রোডাক্ট নিয়ে, যেমন সবজি মানে ভেজিটেবল যেগুলো আছে, মাছ মাংস, এগুলোর ব্যবসা না করেন, তাহলে তার উপরে এটা ভ্যাটের আওতায় পড়বে। সিটি কর্পোরেশনের ভিতরে যদি হন, এই ক্ষেত্রে আপনার ভ্যাটের কোনো স্ল্যাব নেই। সেকেন্ড হলো, যদি উনি সিটি কর্পোরেশনের বাইরে হন, তাহলে ওনার বিজনেসটা 50 লাখ টাকা পর্যন্ত কিনা, 1 বছরে টোটাল সেল 50 লাখ টাকা কিনা। যদি 50 লাখ টাকার উপরে হয় তাহলে ওনাকে ভ্যাট দিতে হবে। 50 লাখ টাকার নিচে হলে ভ্যাট দিতে হবে না। সেখানে আরেকটা শর্ত আছে, সেই শর্ত হলো কতগুলো সার্ভিস সেক্টর আছে, যেমন আপনার ধরেন ওই সার্ভিস সেক্টরগুলোর মধ্যে যদি ওনার নাম থাকে, আপনার বিউটি পার্লার, মিষ্টির দোকান, এইরকম যদি থাকে তাহলে তাকে ভ্যাট দিতে হবে। এই লিস্টেড কতগুলো একটা লিস্ট আছে, এটা এনবিআর ওয়েবসাইটে আছে। এনবিআর ওয়েবসাইটে একটা ভ্যাট ক্যালকুলেটর আছে, সেই ক্যালকুলেটরের মধ্যেও লিস্টটা আছে। যদি ওই লিস্টটা দেখে দেখেন যে উনি ওই লিস্টের আওতার বাইরে, তাইলে ভ্যাট হবে। তার মানে একটা লিস্ট রয়েছে, একটা লিস্টের আমি আপনার কাছ থেকে লিস্টটা পরে শুনবো। আমরা আবারও একটু আপনার সৈয়দ আতিকুর রহমান আপনার কাছ থেকে একটু শুনতে চাই যে এই যে লিস্টের কথা আমরা শুনলাম, সেখানে এই হয়তো নিবন্ধনের বিষয়টাও রয়েছে। সেই এটা কি ম্যান্ডেটরি, যারা ভ্যাট দিবেন তাদেরকে নিবন্ধন করতেই হবে? হ্যাঁ, ভ্যাট নিবন্ধন, যারা ভ্যাটের আওতায় পড়বেন তাদের নিবন্ধন নিতে হবে, এবং এই নিবন্ধন প্রসেস কিন্তু এখন অনলাইন। ওনাকে কখনোই কোনো অফিসে গিয়ে নিবন্ধন করতে হবে না। যদি উনি নিজে না পারেন, তখন হয়তো উনি সহযোগিতা নেওয়ার জন্য আমাদের অফিসগুলো যার যার এলাকায় পড়ে, সেখানে উনি যে নিবন্ধন নিতে পারেন। এবং অনলাইন নিবন্ধন কিন্তু খুবই সোজা, তার কয়েকটা বেসিক ইনফরমেশন দিয়ে উনি নিতে পারেন। এনআইডি, ওনার ট্রেড লাইসেন্সের কপি লাগবে, এবং টিআইএন, যেটা ইনকাম ট্যাক্সের জন্য করতে হয়। এই তথ্যগুলো দিয়ে, আর সেখানে বেসিক কিছু তথ্য থাকে, নাম, ঠিকানা, একটা মানুষকে লোকেট করতে গেলে যেগুলো সাধারণত কোথাও একটা ফর্ম পূরণ করতে যেগুলো দিতে হয়, একটা ইমেইল আইডি থাকে, যে ইমেইল আইডিতে অটোমেটিক্যালি সিস্টেম থেকে ওনার সমস্ত তথ্য এবং যোগাযোগ এই সিস্টেম থেকে চলে যাবে, যেটা রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়েছে বা কোনো কোয়েরি থাকলে এখান থেকে বলবে। সেই রেজিস্ট্রেশনের আওতাতেই পরবর্তীতে ভ্যাট যেগুলো থাকবে, ওই সেই তালিকা, সেই নাম্বার অনুযায়ী ভ্যাটগুলো
আপনাদের কাছে দাখিল করবে, এই তো? ওইটা হলো প্রতিষ্ঠানের নিবন্ধন আমরা একটু নাম্বার, শুনবো ওই আপনার কাছ থেকে, নাম্বার আবার শুনবো বিষয়টা। আমরা একটা ছোট্ট বিরতিতে যাব। দর্শক আমাদের সঙ্গে থাকুন, ফিরছি একটু পর, নিচ্ছি ছোট্ট একটা বিরতি। নেটওয়ার্ক টাটা মাই টিভি সংলাপে আবারও আপনাদের স্বাগত। বিরতির আগে কথা বলছেন সৈয়দ আতিকুর রহমান। আপনার কাছেই আবার আসছি। আপনি বলছিলেন ওই ভ্যাটের নিবন্ধনের কথা, আমি জানতে চেয়েছিলাম। একই সঙ্গে আপনি যদি একটু বলেন যে এখানে কি কোনো ভ্যাট যদি আমি ঠিকমতো না দিই, নিবন্ধনের পরে যদি আমার যেহেতু আমি তখন একটা তালিকাভুক্ত হলাম, তখন যদি আমি না দিই, সেখানে কি আমার সাজার কোনো বিষয় থাকে কিনা, কিংবা আইনের আওতায় আমি পড়বো কিনা, বা আমি একটা বাধ্যবাধকতার মধ্যে জড়ানো হয়ে যাবে কিনা? হ্যাঁ, নিবন্ধিত হওয়ার পরে যেহেতু আপনি বিজনেস করেন এবং আপনার ভ্যাটেবল এখানে সেবা হোক বা পণ্য এগুলো বিক্রি করা হয়, করলে মাস শেষে যে পরিমাণ বিক্রি হয় তার উপর ভ্যাট দিতে ওই ব্যবসায়ী বাধ্য। কারণ এই বিক্রয়ের বা সেবা প্রদানের বিপরীতে উনি মূল্যের সাথে ভ্যাটটি ইনক্লুডেড আছে এবং এটা উনি গ্রাহকের কাছ থেকে নিয়েছেন এবং মাস শেষে রিটার্ন উনি এটা জমা দিবেন। যদি উনি না দেন বা আংশিক দেন, এটা নৈতিকভাবে তো গ্রহণযোগ্য না। একই সাথে ভ্যাট আইন অনুযায়ী এটা শাস্তিযোগ্য একটা অপরাধ এবং এটা আইনের ধারা 85 অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। আর যে পরিমাণ টাকা উনি দেন নাই সেটা তো আদায় হবে, অর্থাৎ 1 লাখ টাকা কথা ফাঁকি যদি দেন উনি, সে 1 লাখ টাকা আদায় হবে, প্লাস 85 ধারা অনুযায়ী এখন যে পরিমাণ উনি ফাঁকি দিয়েছেন বা কম দিয়েছেন সেই পরিমাণ পেনাল্টি আরোপ করা হবে। এবং যে কয় মাস উনি দেন না এটা ধরে রেখেছিলেন, সে ওই টাকার উপর মাস ভিত্তিক এখন 1% করে সুদও দিতে হবে। অর্থাৎ সরকারের যে টাকাটা উনি জমা দেন নাই ভ্যাট বাবদ, সেই টাকা দিবেন, অর্থদণ্ড বা জরিমানা যেটা আছে সেটা দিবেন, প্লাস সুদ দিতে হবে 1% করে মাসিক। এটা কি প্রত্যেক মাসেই কাউন্ট হবে, বা একটা ইয়ারলি একটা কাউন্টিং এটা এর যদি সুবিধা? 1 বছর ধরে রাখেন, 1 বছর পর আর্নার্থ হয় তাহলে 1 বছরেরটা দিবেন, যদি 3 মাস পরে হয় 3 মাসটা দিবেন। উনি যেদিন জমা দিবেন ওই দিন পর্যন্ত ওনাকে সুদ দিতে হবে। যেদিন দেওয়ার কথা ছিল, আমি ধরে নিলাম যে এটা জানুয়ারির মাসে ওনার এটা দেওয়ার কথা ছিল, এটা আনার্থ করলাম আমি জুন মাসে, এবং এটা ডিসেম্বর মাসে এসে উনি যদি পরিশোধ করেন, ওই ডিসেম্বর পর্যন্ত ওনাকে সুদ দিতে হবে। কিন্তু সেক্ষেত্রে কি কোনো সুবিধা রয়েছে যে আপনি তাকে আবেদন করার সুযোগ, যে আমি এটা এখন প্যান্ডেমিক চলছে আমি দিতে পারছি না, কিংবা আমি এই কারণে দিতে পারছি না, কোনো এক্সকিউজ কি দেখানোর সুযোগ রয়েছে আইনে? এখানে এক্সকিউজ না, এটা হচ্ছে যে এক ধরনের সুবিধা আইনে আছে যে আমরা ওনার আবেদনের ভিত্তিতে কিস্তি সুবিধা দিতে পারি, যে ওনার শুধু প্যান্ডেমিক না, একটা মানুষের ব্যবসা খারাপ যেতে পারে বা একটা বড় অঙ্ক হলে ওনার একসাথে দিয়ে ব্যবসা চালানোর ক্ষেত্রে ওনার সমস্যা হতে পারে, এক্ষেত্রে উনি কিস্তির সুবিধা চাইতে পারেন। এটা ওনার আবেদনের ভিত্তিতে যদি কর্তৃপক্ষ মনে করেন কিস্তির সুবিধা দিতে পারেন। আপনার কাছে আবার পরে আসবো। জনাব জাকির হোসেন, আপনার কাছ থেকে একটু জানতে চাই যে একটা বিষয়ে অনেকেই বলেছেন যে একটা রিফান্ডিংয়ের সুযোগও রয়েছে, যদি অতিরিক্ত ব্যাপারটা থাকে, তাহলে রিফান্ডিংয়ের জন্য আসলে রিফান্ডিংটাই কি, এবং এটার সুযোগটা একজন ব্যবসায়ী কীভাবে পাবেন? ধন্যবাদ। এটা আমাদের নতুন ভ্যাট আইন আসার পরে একটা যুগান্তকারী পদক্ষেপ ছিল নতুন ভ্যাটের। আপনি জানেন যে 91 থেকে ভ্যাট আইন বাংলাদেশে চালু হয়েছে। 91 থেকে এই 2019-এর আগ পর্যন্ত কোনো রিফান্ড ইস্যু হয়নি। রিফান্ডের প্রভিশন আগের আইনেও ছিল, কিন্তু বিষয়টা অনেক জটিল ছিল এবং ওই জটিলতার কারণে কখনোই এত বছর 25 বছরের উপরে কোনো রিফান্ড ইস্যু হয়নি। বাট 2019 সালে নতুন আইন চালু হওয়ার পরে 2020 সালেই আমরা রিফান্ড ইস্যু করেছি। 2021 সালে তো এখন রিফান্ড হচ্ছে নিয়মিত। এখন এটা খুবই নিয়মিত একটা বিষয়। এখন রিফান্ডটা কিভাবে হয়, এটা অনেক কারণেই রিফান্ড হতে পারে। যেমন একজন ব্যবসায়ী যখন বিক্রি করেন তখন আদায় করেন, উনি কিন্তু আবার কেনার সময় ভ্যাট দিয়ে এসেছিলেন। তো অ্যাকচুয়ালি আমাদের কাছে হিসাব হয় যে বিক্রয়ের সময় উনি যে পরিমাণ ভ্যাট দিয়েছেন, কেনার সময় যে ভ্যাট দিয়েছেন, এই দুটোর মধ্যে পার্থক্যটুকু উনি ওই মাসে জমা দিবেন ব্যবসায়ীর জন্য। তো কখনো কখনো এমন পরিস্থিতি হয় যে কেনার সময় উনি বেশি দিয়েছিলেন, বিক্রির সময় কম আদায় করেছেন, আইনগতভাবে এই সুযোগ আছে। আমি একটা উদাহরণ দেবো এরপরে। এই পরিস্থিতি যখন হয়, যেমন কেনার সময় উনি 20 টাকা ভ্যাট দিয়ে আসছে, বিক্রির সময় 15 টাকা ভ্যাট আদায় করলো, তাহলে ওনার ডিফারেন্সটা হয়ে গেলো -5 টাকা।
এই -5 টাকা মানে উনি আর নিজে এই মাসে কোনো ভ্যাট দিবেন না, উল্টা সরকারের কাছ থেকে উনি 5 টাকা ফেরত পাবেন। এটা অনেক পরিস্থিতিতে হয়। এর মধ্যে একটা পরিস্থিতি আমি বলি, ধরেন কোনো একজন লোক, একজন ব্যবসায়ী কিছু পণ্য লোকাল মার্কেটে বিক্রি করেন, আবার কিছু পণ্য বিদেশে এক্সপোর্ট করেন। তো বিদেশে এক্সপোর্টের ক্ষেত্রে 0%, তার উপর কোনো ভ্যাট প্রযোজ্য হবে না। লোকাল মার্কেটে যখন বিক্রি করবেন তখন তার উপর 15% হবে। এখন যেহেতু উনি কিনে এনেছিলেন, কেনার সময় কিন্তু সব প্রোডাক্টের উপরেই উনি 15% ভ্যাট দিয়ে আসছিলেন, অথবা লোয়ার রেট থাকলে সেটা দিয়ে আসছিলেন। এক্সপোর্টের ক্ষেত্রে যেহেতু উনি ভ্যাট আদায় করবেন না, বিদেশে বিক্রি করলে কার কাছ থেকে ভ্যাট আদায় করবেন? এক্সপোর্ট 0 রেটেড। তো বিদেশে বিক্রি করছেন, ভ্যাট হয় নাই, লোকাল মার্কেটে যেটুকু বিক্রি করছেন সেটুকু ভ্যাট হয়েছে, বাট উনি ফেরত পাবেন হলো পুরাটার উপরে যেটুকু কিনেছিলেন। এই দুটো মাইনাস করলে আলটিমেটলি মাইনাস হয়ে যায়। তো এই ক্ষেত্রে উনি রিফান্ড পাবেন। আরও অনেকগুলো সিচুয়েশন আছে যে সিচুয়েশনের কারণে রিফান্ড হতে পারে। যেমন আপনি একজন ডিপ্লোমেট, আপনি লোকাল মার্কেট থেকে কিছু কিনলেন, কেনার পরে আপনার ওই ভ্যাটটা আপনি জেনেভা কনভেনশনের আওতায় ভ্যাট আইনের অধীনে আপনাকে মাফ করা আছে ডিপ্লোমেটদেরকে। তখন ডিপ্লোমেটরা যে ভ্যাটের চালানটা আছে এই চালানটার টাকাটা ফেরত পাবেন। আপনি একজন ফরেনার, এসে বসুন্ধরা থেকে কিছু কেনাকাটা করলেন, কেনাকাটার পরে আপনি বিদেশি হিসাবে এখানে ভ্যাট দেওয়ার কথা না, রিফান্ড আপনি পাবেন। রিফান্ড পাওয়ার প্রভিশন আছে। তো এরকম 6-7টা প্রভিশন আছে যেখানে আমরা ইনপুট ট্যাক্স বলি, মানে উপকরণ কর, কেনার সময় ভ্যাট বেশি দেওয়া হয়েছে, বিক্রির সময় ভ্যাট কম হয়েছে। এই সিচুয়েশনেই আপনার রিফান্ড হয়, আর এখন নিয়মিত রিফান্ড হচ্ছে। আচ্ছা, বিষয় যে আপনি বললেন যে বিদেশিদের জন্য, ডিপ্লোম্যাটদের জন্য এটা কর একটা মাফ আছে রয়েছে, কিন্তু সেখানে সেই জায়গাটা এই ইমিউনিটিটা উনি কোথায় প্রয়োগ করবেন? এটা কি ওই দোকানদারকে বলবেন, ওই শপিংয়ে বলবেন, বা এটা উনি পরবর্তীতে অ্যাডজাস্ট করতে পারবেন? উনি যেটা করবেন, দোকানে যাবেন, দোকান থেকে কিনে নিয়ে আসবেন। ভাউচারটা উনি জমা দিবেন ওনার আমাদের অফিসে জমা দেওয়ার পরে আমরা তাকে চেকের মাধ্যমে ওই টাকাটা ফেরত দিয়ে দেব। এটা আমরা যেমন দেখি যে যদি আমরা মালয়েশিয়াতে, থাইল্যান্ডে এটা বিদেশিদের জন্য কর এয়ারপোর্ট থেকে ফেরত দেওয়া হয়, আমাদের কি এরকম সুযোগ রয়েছে? আমাদের আইনে এই পুরো সুযোগটি আছে। এটা হলো ট্যুরিস্টদের জন্য এয়ারপোর্ট থেকে প্রভিশন আছে, সেটা এখন ইমপ্লিমেন্ট হচ্ছে। এই মুহূর্তে ইমপ্লিমেন্ট হওয়া কমপ্লিট হয় নাই, কারণ এইটার ক্ষেত্রে তাকে ডলারে পেমেন্ট দিতে হবে। বাংলাদেশ ব্যাংক সব পুরো একটা প্রসিডিওর লাগে, একটা বড় প্রসিডিওর আছে। ওই প্রসিডিওরটা আইনের মধ্যে কমপ্লিটলি আছে, বাট এই মুহূর্তে বাস্তবায়নের প্রক্রিয়ায় আছে আর কি। হয়তো দেখা যাবে 6 মাস পরে হয়তো আমরা এক সময় এটা পাবো যে একজন পর্যটক এলো, উনি কিছু টাকা আবার এয়ারপোর্ট থেকে ফেরত নিয়ে যেতে পারবেন। আপনি সিঙ্গাপুর গেলে দেখবেন যে ফেরত দিচ্ছে, এয়ারপোর্টে এই প্রসিডিওরটা আমরা ইমপ্লিমেন্ট করছি, আইনের মধ্যে আছে। আচ্ছা, তাহলে এটা আবার আমরা ডলারের বিষয়ে এখানে সম্পৃক্ত কিনা? ডলার তো অবশ্যই, কারণ আপনি যখন একটা লোক বিদেশ যাবে তাকে তো টাকা দিলে লাভ নাই, আপনার তাকে ডলারই দিতে হবে। তো সেই ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের সাথে একটা লিয়াজো করে একটা প্রসিডিউর ডেভেলপ করতে হয়। ওই প্রসিডিউরটা এখন ডেভেলপমেন্ট পর্যায়ে আছে। আপনার কাছে আবার আসবো শেষের দিকে, একদম শেষের দিকে আসবো। আমরা একটু আপনার কাছ থেকে একটু জানতে চাই যে অনলাইনের কথাটা আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে অনলাইনে আমরা বেশ কিছু সুবিধা আপনারা চালু করেছেন একজন ব্যবসায়ীর জন্য কিংবা একজন সাধারণ মানুষের জন্য। এই বিশদ সুবিধাটা কি? অনলাইনে কি কি সুবিধা পাবে? সেই জায়গাটায় আসলে আমাদের অ্যাক্সেসটা কতটুকুন, বা সাধারণ মানুষ কি কি সেবা সেখান থেকে অনলাইন থেকে নিতে পারবে? আপনাদের কি এমন কোনো কল সেন্টার রয়েছে যেখান থেকে কথা বলে এইগুলো সলভ করতে পারবে? আমাদের কল সেন্টার প্রসঙ্গে আসি। এটা একটা প্রজেক্টের আন্ডারে ছিল, এখন এটা অ্যাক্টিভ নাই। তো এনবিআরে আমাদের একটা বিশেষ সেল করেছে যেখানে মানুষ, এবং আমাদের ওয়েবসাইটে আছে কিছু এফএকিউ দেওয়া আছে, সেখানে কোশ্চেন করতে পারে। আর এটা সাধারণ মানুষ বা ব্যবসায়ী সবাই করতে পারে। কিন্তু ব্যবসায়ীদের ক্ষেত্রে যেটা আছে যে ওনাদের দুটো কাজ এখন আমাদের কয়েকটা সুবিধা দেওয়া আছে। সেটা হচ্ছে যে উনি অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারেন, উনি অনলাইনে মাস শেষে যে হিসাব নিকাশ করে রেভিনিউ যেটা জমা দিবেন, আমাদের ভিএটি বা এসডি সাপ্লিমেন্টারি ডিউটিও থাকে লোকালি অনেক ক্ষেত্রে, এটা উনি অনলাইনে, সেটাকে আমরা রিটার্ন বলি, মান্থলি রিটার্ন, সেই রিটার্নটা উনি জমা দিতে পারবেন একজন ব্যবসায়ী। এবং যে হিসাব করার পর যে ওনার ভ্যাটটা প্রদেয় হবে বা ট্যাক্সটা প্রদেয় হবে, এইটা কিন্তু উনি অনলাইনে এখন চালান এবং ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে চালান, পেমেন্ট পর্যন্ত করতে পারেন। তো সুতরাং পুরো প্রসেসটাকে মোটামুটিভাবে অনলাইনে নিয়ে আসা হয়েছে, যাতে একজন ব্যবসায়ী কে কোনোভাবেই
কাস্টমস বা ভ্যাট অথরিটির অফিসে যে ফিজিক্যালি কাজ না করতে হয়। এটা আপনারা বুঝতেই পারেন যে কেন করা হয়েছে, যে এটা অটোমেশনের যুগ। মানুষকে যদি ডিজিটালাইজ করা যায় সমস্ত কর্মপদ্ধতি, তাহলে সময় কম লাগে। কারণ একটা অফিস থেকে আর একটা অফিসে, আমি যদি জেলা শহরগুলোর চিন্তা করি, যে একটা উপজেলা বা গ্রাম থেকে একটা মানুষের কিন্তু শহর পর্যন্ত একটি দিন ব্যয় করতে হয় কোনো একটা কাজের জন্য। তো একটা কাজ ওই দিন না হলে তাকে হয়তো আর একদিন আসতে হবে, ওখানে স্টে করতে হয়। তো সময় এবং খরচ দুটোই কিন্তু মারাত্মকভাবে তার বেশি বেড়ে যায়। এইসব কারণে কিন্তু এই একটা বিষয়। আর যখন ফিজিক্যাল কন্ট্যাক্টটা থাকবে না, তখন কিন্তু ধরেন যে যে অভিযোগগুলো থাকে, যে হয়রানি করা কিংবা এখানে পয়সা চাওয়া পাওয়ার যে বিষয়গুলো, সুবিধা নেওয়া দেওয়ার বিষয়গুলো, এগুলো কিন্তু কমে আসবে, কারণ ফিজিক্যাল কন্ট্যাক্টটা থাকছে না। অর্থাৎ ভ্যাট আইনটা কিন্তু আপনি জানেন হয়তো, যে এটা কিন্তু করা হয়েছে যে একজন ব্যবসায়ী উনি সেলফ হিসাব রাখবেন। আমরা ধরে নিয়েছি যে উনি টোটালি অনেস্ট, আংশিক না, টোটালি অনেস্ট। সরকার এই জন্য ওনার কাছে ওনার ব্যবসার সমস্ত হিসাব রাখবেন, রেজিস্টার রাখবেন, সেটা কম্পিউটার সিস্টেম হোক বা হার্ড কপি হোক। তো সুতরাং ওনার উপর কিন্তু সমস্ত দায়িত্ব দেওয়া আছে। তো উনি যাতে ওই হিসাব রেখে অনলাইনে রেজিস্ট্রেশন থেকে শুরু করে রিটার্ন দেওয়া পর্যন্ত এবং ট্যাক্স জমা দেওয়া পর্যন্ত ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে অনলাইনে করতে পারেন, সেই ব্যবস্থা এনবিআর করে দিয়েছে। এবং আমাদের খুচরা ব্যবসায়ীর জন্য যেটা আমি বলেছিলাম, ইএফডি মেশিন আমরা বসিয়েছি, এখানেও কিন্তু একই, যে ব্যবসায়ী যাতে অটোমেটেড সিস্টেমে দিন শেষে তার জন্য এরকম খাতা গুনে গুনে তাকে হিসাব না করতে হয়, সিস্টেম থেকে সে দেখতে পারবে। এবং এইটা এখনও চলছে পুরোপুরি। এটা আমাদের ন্যাশনাল যে সার্ভের সাথে কানেক্টিভিটি করা হবে, এবং একটা সময় এখান থেকে আমরাও প্রত্যেকটা ট্রানজ্যাকশনকে লোকেট করতে পারবো। তো উই আর অন দ্য প্রসেস। সুতরাং যখন সব অটোমেশন হবে, তখন কিন্তু আমরা এই ধরুন অডিটের জন্য আমার তথ্য কিন্তু চাইতে হবে না, বা আমার কোনো একটা পর্যালোচনার জন্য কারো কাছে তথ্য চাইতে হবে না। আমি কিন্তু অটোমেটেড সিস্টেম থেকে এগুলো নিয়ে করতে পারবো। তো সুতরাং এটা হয়েছে, এবং আমরা আশা করি যে এই বাকি যে ব্যাংকগুলো, কিছু ব্যাংক আছে পেমেন্টের সাথে, প্রায় আরও 11টা ব্যাংক এখন আসছে, আরও 14টা ব্যাংকের মতো ওরা আছে এখন পাইপলাইনে। তো সব ব্যাংকগুলো আশা করি যে বাই 2 or 3 months এগুলো অনলাইনে চলে আসলে পেমেন্টগুলো অনলাইনে আমাদের কমপ্লিট করতে পারবে। মানে আপনি বলছেন যে যেগুলো আমরা সরাসরি অনলাইনে এই ডেটাটা রিটার্নটা দিতে পারলাম, একই সঙ্গে পেমেন্টটাও দিতে পারবো। এক্স্যাক্টলি। আচ্ছা, একই জিনিস আমি একই বিষয়টা আপনাকে জানতে চাই, যে এই যে আমার ভ্যাট সপ্তাহ আমরা যাচ্ছে, একটা সময় যাচ্ছে, আপনাদের নিশ্চয়ই এখানে ক্যাম্পেইন রয়েছে, আপনাদের বিভিন্নভাবে জনগণের কাছাকাছি যাওয়ার বিষয়টা রয়েছে। আপনারা এই পুরো সপ্তাহ জুড়ে আসলে কি কি কাজ করেছেন বা করেন, কি ধরনের কাজ আসলে জনগণের কাছাকাছি, যে সমস্ত জনগণের জন্য উপকার বা জনগণ জানতে চায়, সে সমস্ত কি বিষয়গুলো আপনারা এই সপ্তাহ জুড়ে করেন? আমরা সপ্তাহ জুড়ে এই কোভিডকালীনের আগে অনেক বড় বা ব্যাপক হারে করা হতো, এটা একটু সীমিত আকারে এখন করা হয়। এর মধ্যে আগে তো রিলেটিভলি করা হতো, কোভিডের কারণে এগুলো সাসপেন্ডেড আছে। এর বাইরে যেটা করা হয়, সেমিনারগুলো করা হয়, সেটা এনবিআর ন্যাশনালি করে, তারপরে ভ্যাট কমিশনারেটগুলো করে, ঢাকার বাইরে ডিভিশন, যে আমাদের ডিভিশন বলি, জেলায় জেলায় আমাদের অফিস আছে, সেগুলো করে। সেখানে ব্যবসায়ীদের ইনভাইটেশন করা হয়, ওনারা আসেন, এবং সরকারের যে সুবিধাগুলো, আমাদের অটোমেশনের যে সুবিধা, এগুলোকে তুলে ধরা হয়, সচেতনমূলক বক্তব্য রাখা হয়, কারো কোনো সমস্যা থাকলে সেগুলো নিয়ে আলোচনা করা হয় এবং সমাধান করা হয়। কেউ ধরেন রিটার্ন দিতে পারে না, প্রসেসটা বুঝে না, তাকে সেই ব্যাপারে সহযোগিতা করা হয়। কেউ রেজিস্ট্রেশন নিতে পারে না, তাকে সেইখানে সহযোগিতা করা হয়। এরকম নানানমুখী কর্মসূচি। এবং যারা জাতীয় পর্যায়ে আমাদের উৎপাদন, ব্যবসায়ী পর্যায়ে এবং সেবা পর্যায়ে, 3 পর্যায়ে সরকার কিন্তু পুরস্কৃত করছে এবং সার্টিফিকেট দিচ্ছেন, এবং এটা কমিশনারেটগুলো এটা করছেন। যেমন আমার কমিশনারেট থেকে গতকালকে আমরা আমাদের একটা প্রোগ্রাম করেছি, আমাদের বড় বড় ব্যবসায়ী এবং কমপ্লায়েন্ট ব্যবসায়ী যারা এডিআর করেছে। এডিআর একটা নতুন বিষয়, গত কয়েক বছর ধরে আসছে। তো আমরা মামলাগুলো কোর্টে না রেখে আমাদের এখানে নিয়ে এসে, অনপত্তি নিয়ে এসে এখানে যাতে আলোচনার মাধ্যমে কোথাও কোনো গ্যাপ থাকলে সেটাকে নিরসন করে সমাধান করা,
এই পর্যায়ে আমরা, অর্থাৎ পুরস্কার দেওয়া, সেমিনার করা এবং সমস্যা নিয়ে আলোচনা করা, সমাধান করা, এবং সরকার যে বিভিন্ন রকমের অটোমেশন নিয়ে এসছে সেটার সুবিধা অসুবিধাগুলো ব্যাখ্যা করা, কারো কোনো সমস্যা থাকলে সেটা তাৎক্ষণিক যে আপনি বললেন বিকল্প বিরোধ নিষ্পত্তির জায়গাটা এডিআর এর মাধ্যমে যেই জায়গাগুলো, সেগুলো কি ধরনের সাড়া পাচ্ছেন? আপনি বলছেন এর আমরা শুরু করেছি, এটা একটা ভালো দিক অবশ্যই। এটা কি ধরনের সাড়া পাচ্ছেন আপনারা? এটা কোনো কোনো জায়গায় একটু বেশি, কোনো কোনো জায়গায় কম। আগে একেবারেই শুরু হলেও খুব একটা বেশি ছিল না। যেমন আমি এলটিইউ ভ্যাটে আছে, এইখানে গত বছর আমরা বেশ কিছু করেছি, এবছরও আমাদের অনেকগুলো হয়েছে, অনেকগুলো পাইপলাইনে আছে। এই সংখ্যাটা ভালোই, আমাদের 20টার মতো হয়ে যাবে এবছর। আমি একটু জাকির হোসেন আপনার কাছ থেকে জানতে চাই যে এডিআর এর ধারণা নিশ্চয়ই অনেক ভালো, এবং এটা আদালতে বছরের পর বছর দৌড়ানোর চেয়ে হয়তো এটা আপনি বিভিন্ন জায়গায় খুব গুরুত্বপূর্ণ দায়িত্বে, সেখানে আসলে সাধারণ মানুষ কিভাবে এটাকে নিচ্ছে? হ্যাঁ, আপনার নতুন একটা জিনিস যখনই আসে তখন একটু চালু হতে সময় লাগে। যেমন আমরা 91 থেকে একটা লম্বা সময় রিফান্ড দিতে পারিনি, বাট এই নতুন আইন আসার পর আমরা অনেক রিফান্ড দিয়েছি। এখন আর কোনো রিফান্ড সাধারণত পেন্ডিং থাকে না। একইভাবে এডিআরটাও এসছে, এটা একটা নতুন সিস্টেম। বাংলাদেশে আরও কিছু কিছু ডিপার্টমেন্ট চালু করেছে, এখনও ওইভাবে জনপ্রিয় হয় নাই, কিন্তু জনপ্রিয় হওয়া শুরু করেছে। এখন প্রত্যেকটা কমিশনারেটে, আপনি জানেন আমাদের 12টা এক্সিকিউটিভ কমিশনারেট আছে পুরো বাংলাদেশে, সব কমিশনারেটই আপনার 10টা 15 20টা করে মামলা নিষ্পত্তি হচ্ছে এডিআরে, প্রতি মাসেই 2-1টা করে হচ্ছে। তো এইটা যখন আরেকটু সময় লাগবে, আর 1-2টা বছরের মধ্যে দেখা যাবে যে তখন কোর্টের মামলা একদমই কমে যাবে, এবং এই ট্রেন্ডটা মার্শাল অনেক ভালো। প্রথম শুরু করতে আমাদের 1-2 বছর সময় লেগেছে, আইন কানুন তৈরি হয়েছে, মানুষকে বোঝাইতে সময় লেগেছে। কোর্টে গেলে একটা সুবিধা আছে, দীর্ঘদিন কোর্টে এটা পড়ে থাকে, আপনার কিছুই করা লাগে না। এই যে নিষ্পত্তি না হলে তো আর ট্যাক্সটা দেওয়া লাগছে না, এডিআরে আসলে কিন্তু নিষ্পত্তি হয়ে যাবে। নিষ্পত্তি হয়ে গেলে ট্যাক্সপেয়ারকে কিছু না কিছু ট্যাক্স দেওয়া লাগবে। তো এই যে আমাদের কোর্টে দীর্ঘ সময় অনিষ্পন্ন থাকার যে একটা সুবিধা আছে ট্যাক্সপেয়ারদের জন্য, মানে সব ট্যাক্সপেয়ার না, যারা এই ধরনের কাজ করতে অভ্যস্ত আর কি, হাতে গোনা কিছু, এই তাদের জন্য এডিআরটা বাধ্যতা মনে হচ্ছে যে আমার কমাই দিয়েই হলো, কিন্তু তাকে কোর্টে গেলে তো মানে একটা আনলিমিটেড সময় পর্যন্ত কিছুই করা লাগছে না। ওই জায়গা থেকে তাকে বুঝিয়ে নিয়ে আসতে আমাদের একটু সময় লাগছে। প্রথম 1-2 বছর আমরা একেবারেই পারিনি, কিন্তু এখন গত 2 বছর যাবৎ শুরু হয়েছে, কিছু কিছু আসছে, এবং বেশ বড় বড় কিছু কেস আসছে। বিশেষ করে এলটিইউ আমাদের সবচেয়ে বড় কমিশনারেট, এখানে সব বড় বড় ট্যাক্সপেয়াররা থাকে। তারা যখন চলে আসছে, এখানে তো কোটি কোটি টাকার বিষয় থাকে। আমি যশোরে থাকতে 2টো বড় কেস করেছিলাম, সেখানে প্রায় আপনার 30 কোটি টাকার মতন জড়িত ছিল। এরকম সব কমিশনারে কিছু না কিছু করছে, আপনার বড় বড় কেস হচ্ছে, ছোটোগুলো হচ্ছে। আমার ধারণা আর 1 থেকে 2 বছরের মধ্যে এডিআরটাই আমাদের এই নেগোসিয়েশনটা হবে সবচেয়ে মেন ট্র্যাক হবে আর কি। মামলাগুলো আস্তে আস্তে কমে যাবে, এডিআরটাই মেন ফোকাসে চলে আসবে। সেক্ষেত্রে যে অর্থ আহরণের বিষয়টা থাকে, সেটা একটু বেশি সুবিধা মানে আপনারা পাচ্ছেন কিনা সেই জায়গাটা? হ্যাঁ, ডেফিনেটলি। যখন একটা আমাদের আপনারা দেখবেন মাঝে মাঝে পত্রিকায় আসছে যে এনবিআর এত 1000 কোটি টাকা কোর্টে আটকে আছে, এটি কিন্তু প্রতিদিনই বাড়ছে, প্রতিদিন নতুন মামলা হচ্ছে, এবং প্রতিদিনই ওই টাকাটা বাড়ছে, কারণ নিষ্পত্তি যেহেতু হচ্ছে খুবই কম, উচ্চ আদালতে যেহেতু নিষ্পত্তির রেটটা খুবই কম, এই জন্য আমরা আসলে ওই টাকাটা পাচ্ছি না। নিষ্পত্তি না হলে টাকাটা পাওয়া যাবে না। তো এডিআর এর মাধ্যমে নিষ্পত্তির কারণে আমরা টাকাগুলো পাচ্ছি। হয়তো দেখা গেছে নেগোসিয়েশন করে তার কিছু দাবি আমরা মেনে নিচ্ছি, অবশ্যই লিগ্যাল দাবি থাকে, অনেক সময় থাকে কি ডাউট অফ বেনিফিট অফ ডাউটটা দিতে হয় ট্যাক্সপেয়ারকে, দিলেই সে তখন এদিকে চলে আসে। এই ধরনের কিছু সুবিধা, এবং তাকে শাস্তি না দেওয়া, জরিমানা না করা, এডিআরের সবচেয়ে প্লাস পয়েন্ট হলো জরিমানাটা হবে না। কোর্টে কিন্তু জরিমানা হচ্ছে, ইন্টারেস্ট হচ্ছে, এডিআরে জরিমানাটা হচ্ছে না। এই জরিমানাটা না করার কারণে সে তখন এখন আসছে, আর কিছুদিনের মধ্যে এটা আরও বাড়বে। যারা একটু সন্দেহে ছিলেন তারাও আশা করি চলে আসবে। আরেকটা প্রশ্ন, যেটা এই আতিকুর রহমান সাহেবকে আমি প্রশ্নটা করেছিলাম, যে আপনারা এই যে সপ্তাহ জুড়ে একটা উদ্যোগ নেন, এখানে আসলে দেখা গেল যে ব্যবসায়ীরা কিংবা যারা বৃহৎ করদাতা এরা কিংবা ক্ষুদ্র করদাতা এরা কিন্তু খুবই সাধারণ মানুষের কাছে
এই বার্তাগুলো খুব সুন্দর করে পৌঁছানোর জন্য কোনো ব্যবস্থা কিন্তু তেমন আমরা দৃশ্যমান না। এটা এটা কোনোভাবে আঞ্চলিক বা স্থানীয়ভাবে স্থানীয় জনপ্রতিনিধিকে সম্পৃক্ত করে এগুলোকে জনগণের কাছে জানানোর কোনো আপনাদের আগ্রহ রয়েছে? ভ্যাট তো আমি প্রথমেই বলছিলাম যে বাংলাদেশের প্রত্যেকটা সিটিজেন ভ্যাট দেয়, কিন্তু প্রত্যেকটা সিটিজেন কি ভ্যাটের মাস্টার্স হবে? আসলে ভ্যাটটা কালেকশনের দায়িত্বটা কিন্তু ট্যাক্স পেয়ার নেই, কনজিউমারের না, কালেকশনটা ব্যবসায়ীর। এই ব্যবসায়ী কেন্দ্রিক কাজটাই আমাদের বেশি থাকে। এই জন্য ব্যবসায়ী কেন্দ্রিক কাজটা বেশি থাকে। ব্যবসায়ীদেরকে কিন্তু আমরা প্রচুর কমিউনিকেট করি, তাদের ট্রেনিং হয়, ন্যাশনালি হয় এবং লোকালি হয়। প্রত্যেকটা ডিভিশন সার্কেল, আপনি জানেন আমাদের প্রায় 400-র উপরে অফিস আছে পুরো বাংলাদেশে। প্রত্যেকটা অফিসে কিন্তু এই ধরনের কমিউনিকেশন হচ্ছে ট্যাক্স পেয়ারের সাথে, মানে ব্যবসায়ীর সাথে। আর জনগণের সাথে যে জিনিসটা হচ্ছে, জনগণের প্রতি একটাই মাত্র আমাদের মেসেজ থাকে, সেটা হলো আপনি কেনাকাটার সময় চালানটা বুঝে নেবেন। এমনকি সেই চালান যদি আপনি সন্দেহ করেন যে এটা চালানটা সঠিক নাও হতে পারে, তাও আপনি একটা চালান নেন। কারণ এই ভেজাল চালান দিয়েই একসময় হয়তো একটা বড় ঘটনা বেরিয়ে আসবে। এই জন্য আপনার সিটিজেনদের প্রতি, সাধারণ জনগণের প্রতি আমাদের একটাই মেসেজ থাকে, সেটা হলো আপনি চালানটা বুঝে নেন, আর কিচ্ছু না। এই যে চালানের কথা বললেন, সেটা তো একটা খুবই ইম্পর্টেন্ট, যে আমি চালান চাইতে গেলেই ব্যবসায়ীরা রাজি হচ্ছেন না। অনেক সময় ওনারা পণ্য দিতে রাজি না, ঠিক আছে আপনার কাছে বেচবো না। সেক্ষেত্রে এই পরিস্থিতি আছে, কিন্তু এইটা এখন থেকে 5 বছর আগে, 10 বছর আগে আরও অনেক বেশি ছিল। আমি নিজে দুটো বড় প্রতিষ্ঠানে, খাবারের বড় প্রতিষ্ঠানে 2বার যে ঝগড়া করেছি চালান নেওয়ার জন্য। ওদের এখানে অনশন করতে হয়েছে, আমি চালান না দেওয়া পর্যন্ত আমি উঠবো না, এরকম করতে হয়েছে। একটা ডট বেকারি আর কি, বিরাট একটা চেইন ফুড শপের সামনে আমাকে বসে করতে হয়েছে চালান দেওয়ার জন্য। তো এখন আর ওই পরিস্থিতিটা নাই। আপনাকে হয়তো অনেকে দেবে না, কিন্তু আপনি চাইতে থাকবেন, চাইতে থাকবেন। 1বার 2বার 3বার চাইতে থাকলে সে যখন দেখবে যে তার 10 জন কাস্টমারের মধ্যে 5 জনই চালান চাচ্ছে, তখন সে তো আলটিমেটলি কাস্টমার হারাবে না। এই জন্যই আপনার এটা মানে সে তখন চালান দেওয়া শুরু করবে। আসলে কিন্তু কোনো ব্যবসায় আপনি চালান নেন আর না নেন, ভ্যাট ছাড়া সেল করে না। চালান নিলে সরকার টাকাটা পায়, আর চালান না নিলে সরকার টাকাটা পায় না। তার মানে আপনার বক্তব্য অনুযায়ী প্রচুর টাকা যেগুলো ব্যবসায়ীরা, যদি যারা অসৎ উদ্দেশ্য যাদের রয়েছে, এরা প্রচুর টাকা গভর্নমেন্টের কাছে দিচ্ছেন না। প্রচুর টাকা না, অনেক টাকা। তো প্রচুর টাকা বলতে আসলে তো এটা আনকাউন্টেবল হয়ে যায়। ভ্যাটের কিছু ইন্টারনাল মেকানিজম আছে। আপনি দেখেন ভ্যাট এখন টোটাল ট্যাক্সের অ্যাবাউট 60% কভার করে। যদি প্রচুর টাকা ফাঁকি হয়ে যেত তাহলে এত টাকা আসতো কীভাবে? ভ্যাটের কিছু ইন্টারনাল মেকানিজম আছে। আপনার সে যখন দিচ্ছে না, একজন ব্যবসায়ী ধরেন দোকানদার ভ্যাটটা দিচ্ছে না, সে যখন কিনে আনছিল দোকানদারের কাছ থেকে বা ম্যানুফ্যাকচারের কাছ থেকে বা ইম্পোর্ট করেছিল, তখন কিন্তু সে ভ্যাট দিয়ে আসছে। এদিকে না দেওয়ার কারণে ওই ভ্যাটটা সে ফেরত নিতে পারছে না। সো একজন ব্যবসায়ী ভ্যাট দিল না মানে এই নয় যে আমার 100% ভ্যাট ফাঁকি হয়ে গেছে। 10 to 15% ভ্যাট ফাঁকি হয়। মানে আমরা একটা ইন্টারনাল মেকানিজম থাকার পরেও আমরা 10 to 20% এরকম হয়তো আমরা পাচ্ছি না। রাইট। আমরা আশা করি যে আমরা অদূর ভবিষ্যতে সেই মেকানিজমের বাইরেই সবাই আগ্রহ নিয়েই এই ভ্যাটের চালান আমরা সংগ্রহ করব, এবং ভ্যাট নিশ্চিত হয়েছে কিনা সেটা আমরা সবাই খোঁজ রাখবো, এবং এটা একজন সচেতন নাগরিক হিসেবেই সবার করা উচিত বলে আমরা মনে করি। এই ছিল আজকে আমাদের আলোচনা। আমাদের আলোচনায় আপনারা দুজন অংশগ্রহণ করলেন, আপনাদের দুজনকে ধন্যবাদ, এবং আপনাদেরও ধন্যবাদ যারা এই অনুষ্ঠান দেখছেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। সবাইকে শুভরাত্রি।